সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন প্রজন্ম অনুষ্ঠানে। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বরাবরের মতো আমরা আজও এই আয়োজনে একজন অত্যন্ত সমৃদ্ধ ব্যবসায়ী এবং তার সন্তানকে একই সাথে পেয়েছি। আমরা তার বেড়ে ওঠা বা ব্যবসায়িক গল্প শুনবো, একই সাথে তার পরবর্তী প্রজন্ম তার পারিবারিক ব্যবসায় কীভাবে জড়াচ্ছে, বর্তমান বাংলাদেশের ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং নতুন প্রজন্ম আসলে কী চিন্তা ভাবনা করছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আছেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং তার সন্তান তাসকিন আহমেদ, তিনি গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনার কাছ থেকে একটু গল্পটা শুনবো যে আপনি যখন 90-এর দশকে ব্যবসা শুরু করলেন, সেই সময়ে এই যে ট্রান্সপোর্টেশন ব্যবসা, এইটার প্রেক্ষাপট এবং ইফাদের নামকরণটা কিভাবে আসলো? আমার নাম ইফতেখার আহমেদ টিপু, ইফতেখারের আইএফ, আহমেদের এডি, ইফাদ। এই প্রশ্নের সম্মুখীন সারা বিশ্বেই হতে হয় আমাকে। 1985 সালে আমাদের ফার্স্ট কোম্পানি শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমরা দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শুরু করি, ট্রান্সপোর্ট সেক্টরে আসি। আমার 3 ছেলে বিদেশে লেখাপড়া করেছে। শেষ করার পরে আমি কীভাবে আসলাম এখানে ব্যবসায়। আমি যখন প্রথম শুরু করি, তারপরে আমার ছেলেদেরকে বললাম যাদের দেশে কিছু করার নাই তারা সে বিদেশে কাজ করবে, আমাদের দেশে কর্মসংস্থান করো যে। এবং আল্লাহর কি রহমত, ওরা 3 ভাই একে একে লেখাপড়া শেষ করে এসে আমার সাথে জয়েন করে। স্যার, আমি 85 সালের গল্প যদি শুনি, ওই সময় তো গার্মেন্টস ব্যবসার ব্যাপক বুমিং চলতেছিল। ওই সময় যারা শুরু করেছেন তারা এখন অনেক বড় বড় উদ্যোক্তা, কিন্তু আপনি ওদিকে না গিয়ে ট্রান্সপোর্টেশন সেক্টর কেন বেছে নিয়েছিলেন? আমি যা চিন্তা করলাম সবাই যখন গার্মেন্টসে যাচ্ছে, আমরা একটু ব্যতিক্রমের দিকে যাই, কেন এখানে তাহলে একটা কম্পিটিশন কম হবে। কেন যেমন বাংলাদেশে এমন একটা দেশে আমরা আছি, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে দিস ইজ দ্য লোন কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড হুইচ ইজ সারাউন্ডেড বাই ওয়ান কান্ট্রি। আর পৃথিবীতে কোথাও পাবেন না। পূর্ব দিকে এক প্রতিবেশী, পশ্চিম দিকে এক, উত্তর দিকে এক, দক্ষিণ দিকে এক। আমরা চারিদিকে ঘেরা অবস্থায় আছি এবং আমরা গরিব দেশ। আমাদের ভালো জিনিসও দরকার, আবার কম দামের মধ্যে জিনিস দরকার। এইটা খুঁজতে চেয়ে আমরা দেখলাম যে আমাদের যে জাস্ট নেইবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের ফ্রেটটা কম লাগে, আমরা একটু কমে দিতে পারবো। আমিও তো আনতে পারতাম ইউরোপ থেকে বাস আনলে। এখন ঢাকা চিটাগং যেখানে আমার গাড়িতে 1400 টাকা লাগে, ইউরোপের অন্য গাড়িতে 3000 টাকা। আমার দেশে বাইং ক্যাপাসিটি কম। আপনি কেন ব্যবসা শুরু করেছিলেন? মানে অন্য কাজ, চাকরি বা আরও অনেক কিছু তো করার সুযোগ ছিল নিশ্চয়ই। আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন, ওনাকে দেখেছি উনি অনেস্ট থাকার চেষ্টা করে গেছেন। আমি চিন্তা করলাম সরকারি চাকরি করলে চলবে না, বা কোনো বেসরকারি চাকরি করলে চলবে না। আমাকে এমনভাবে কিছু করতে হবে যে যেন কর্মসংস্থান করতে পারি এবং নিজেদেরও আমরা কারখানা করতে পারি, যেখানে দেশেই সব কিছু উৎপাদন সম্ভাবনা যাবে। দেখেন, আমরা শুরু করছি, আমরা যারা গার্মেন্টস করছে গার্মেন্টসই করছে। কিন্তু আমরা যা করছি দেখেন, বাস ট্রাক নিয়ে করছি। যতদিন দেশ বেঁচে থাকবে বাস লাগবে, ট্রাক লাগবে, কেন জনগণকে চলাচল এবং ট্রাকে করে মাল আনলে পোর্ট থেকে সারা বাংলাদেশে ছড়াতে হবে, ট্রাক লাগবে। তারপরে আমরা গেছি রয়্যাল এনফিল্ড। এটা নিয়ে আমার আলাদা কিছু জানবার আছে, আমি তাসকিন ভাইয়ের কাছ থেকে দুই একটা বিষয় ও বেশি ভালো বলতে পারবে, কারণ এটা পুরোটাই ও দেখে। না, আপনার অবশ্যই আপনার স্বপ্ন সেটা হয়তো তাসকিন ভাই বাস্তবায়ন করেছে। তাসকিন ভাই, স্যার যেভাবে বলছিলেন যে আপনাদের 3 ভাইকে পারিবারিক ব্যবসায় জড়াতে হবে, এরকম একটা চাপ তার ছিল, আপনি কখনো কি ফিল করেছেন না ব্যবসা করব না, আমি অন্য কিছু? চাপ কোনো সময় বলেনি, বাট আমাদেরকে সবসময় একটা ওপেন এন্ডেড দিয়ে রেখেছিল, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। কিন্তু বলেছিল যে মানে দেশের ইউ হ্যাভ টু অলসো পে ব্যাক টু দ্য কান্ট্রি, পে ব্যাক টু ইউর কমিউনিটি। তো আমাদের প্রত্যেকের এটা বোধহয় রক্ত থেকেই আসে, যে আমাদের কাউকে বলতে হয় না। যেদিন গ্র্যাজুয়েশন করেছি পরের দিন মানে ব্যাগ গুছিয়ে অল অফ আস আমরা ফেরত চলে এসেছি। আর এটা অ্যাকচুয়ালি কাউকে কোনো সময় ব্যবসা জিনিসটা কিন্তু শেখানো যায় না।
এটা নিজের ভিতর থেকে আসতে হয়, যে একটা আর্জ আসতে হয় যে আমি কিছু করতে চাই। আর একটা লেভেলের পরে জানেন এটা কিন্তু ইট ইজ নট অলওয়েজ ফর মানি, এটা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন, যে আজকে যদি আমি গিয়ে দেখি যে আমার ওই কোম্পানিতে 4000 লোক কাজ করছে বা 2000 লোক কাজ করছে, এই জিনিসটাও কিন্তু অনেকভাবে একটা মোটিভেশন দেয় যে আমি কিছু দেশের জন্য কিছু করেছি। গোসলের পর আপনার ত্বক কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। স্যারের যেমন ব্যবসাটা একটা নেশায় পরিণত হয়েছিল, উনি ছোটবেলা থেকে ডিসাইডেড ছিলেন যে চাকরি উনি করবেন না। আপনার কি কখনো মনে হয়েছিল যে চাকরি করলেও করতে পারি বা ব্যবসা না করলেও চলবে? এই জিনিসটা আমাদের 3 ভাইয়ের কারোর মধ্যেই ছিল না। আমি বাবার কথা করে বলি যে আমরা ভাইরা মিলে কথা বলতাম যে বাবা তো একদম শূন্য থেকে করেছে, উনি পাকিস্তান আমল থেকেই বিজনেস শুরু করেছিলেন। প্রথম দিকে দেশের প্রথম দিকে সম্ভবত কিছু পার্টনারশিপে ছিলেন, পরে 85, উইচ ইজ এই বছরটাও মানে ভেরি ইনসিডেন্টলি আমাদের 40th ইয়ার ইন বিজনেস আমাদের ইফাদ গ্রুপের জন্য। আমরা ওই সবসময় মনে করতাম কি যে বাবা তো জিরো দেখেছে, তো আমরা ভাইরা কথা বলতাম আমরা তো জিরো দেখিনি। সো আমাদের সবসময় একটা আর্ট ছিল যে বাবারটাকে আরও বড় করে নিয়ে যেতে হবে, যাতে কোনোভাবে পিছন দিকে না যায়। আপনার তো পারিবারিক ব্যবসা অনেক দিন হয়ে গেছে, আপনার বাবা আপনার উপর তো একটা প্রত্যাশা রেখেই বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। আপনার কি মনে হয় যে কতটুকু পূরণ করতে পেরেছেন এই সময়ে? এখনও তো এটা বোধহয় এটা ফাদার সান যে রিলেশনশিপ থাকে এখনও বকা খাই যে কিছুই করতে পারলি না, এবং ওটা আরও আমাদেরকে একটা অনুপ্রেরণা জায়গায় আরও কিছু বেটার করতে হবে এটা সবসময়। এবং বাবা শিখিয়েছেন আজ পর্যন্ত জীবনেও কোনো সময় আমি যখন একটা কিছু নতুন করতে চেয়েছি, উনি প্রথমে আমাকে বলেছে এটা করা ঠিক হবে না, তারপর আমি জিদ করেছি এটা করব, এবং কেন জানি প্রত্যেকটা ওই অ্যাটেম্পটে আমি ফেল করেছি। বাট মাই ফাদার, বাবা কোনোদিনও এসে আমাকে বলেনি যে আমি বলেছিলাম যে এটা করো না। আলহামদুলিল্লাহ আমরা বাসায়ও থাকি সবাই একসাথে, এক বাড়িতে থাকি এখনও, অফিসও করি সবাই একসাথে। সারা বছরের লাঞ্চ টাইমটাই আমাদের 1 ঘন্টার মিটিং, মানে ডিসকাশনস বিটুইন বোর্ডস, কী হচ্ছে না হচ্ছে আমরা আলাপ করে নিই। তো আমরা প্রচণ্ডভাবে এনজয় করি জিনিসটা। এই ট্রান্সপোর্টেশন ব্যবসা বাংলাদেশের কনটেক্সটে এটা খুব জটিল ব্যবসা, কারণ আমাদের সব কিছুই ধরতে গেলে আমদানি করতে হয়, আমার কাঁচামাল বলে তো কিছু নেই। সো সাপ্লাই চেনের একটা চ্যালেঞ্জ আছে, তারপর দামের একটা চ্যালেঞ্জ আছে, সাস্টেনেবিলিটি, এত কিছু জেনেও আপনি ট্রান্সপোর্ট ব্যবসাকে এত বড় কেন করেছেন? আমি স্যার ছোট্ট একটা বিরতি নিয়ে এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে জানতে চাইব স্যার। দর্শক, আপনারা ঈদের বিশেষ আয়োজন প্রজন্ম দেখছেন, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর বিশেষ আয়োজন প্রজন্ম দেখছেন। আমরা আলোচনা করছি পারিবারিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে। ইফাদ গ্রুপের মাননীয় চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং তার সন্তান তাসকিন আহমেদ, তিনি ডিসিসিআইয়ের বর্তমানে প্রেসিডেন্ট, আমাদের আজকের অতিথি। স্যার, আপনার কাছ থেকে বিরতিতে যাচ্ছিলাম, এই যে ট্রান্সপোর্ট ব্যবসার চ্যালেঞ্জ, এগুলো জেনেও আপনি কেন এই খাতে ব্যবসাটা বিস্তৃত করেছেন? আচ্ছা, আমি যখন শুরু করি তখন ভাবলাম যে আমাদের দেশ ছোট, গরিব দেশ, কিন্তু আমরা একটা জায়গায় খুব রিচ, জনসংখ্যা। এটা তো আমরা অনেক রিচ বলতে হবে, কিন্তু জনসংখ্যা যখন আছে তাকে খেয়ে পরে বাঁচতে হবে, চলতে হবে, অফিস বাড়ি যেতে হবে বা অফিস যেতে হবে, এক দেশ খাদ্য আসবে, আমাদের কোনো ইন্ডিজিনাস র মেটেরিয়াল নাই, সব কিছু ইম্পোর্ট করতে। আপনি যা বললেন তা সত্যি। তাহলে এই মালামালগুলো আসবে কোত্থেকে? সারা বিশ্ব থেকে আসে, এবং পোর্ট, ল্যান্ড পোর্ট হচ্ছে আমাদের 2টা। এই পোর্টে এসে তো শেষ না, এই জিনিসটাকে সারা বাংলাদেশে পৌঁছাতে হবে। কীভাবে পৌঁছাবেন? ট্রাক দরকার। তো এটার ডিমান্ড সহজে যাবে না, যতদিন বাংলাদেশ বেঁচে আছে ট্রাকের যাবে, চলতে ফিরতেই চলাফেরা করতেই হবে, মানে মুভমেন্টটা থাকতেই হবে, সো এটা লাগবেই। এবং এটা সংক্রান্ত আমি আমার ছেলেদেরকে ওটাও বলেছি যে আমরা যখন এই লাইনে আছি, এটাকে প্রধান ধরে নাও, ধরে এর সঙ্গে জড়িতদের ব্যবসা করো। যেমন এটা করতে গেলে তাকে লুব লাগে, এনিথিং মুভস নিড লুব। এখন ও করলো ওই যে গালফ অয়েলের সাথে, ইউকের সাথে করলো, গাড়ি চালাতে গেলে স্পেয়ার পার্টস। সো এটা একটা বিরাট ডিমান্ড। চললেই তো যেই চাকা ঘুরলো শুরু হলো ওয়ারেন্টিয়ার। সো একটা গাড়ি বেচলেই হবে না একজন লোককে,
ইউ হ্যাভ টু কিপ হিম দ্য ভেহিকেল রানিং, তার মানে সার্ভিস স্টেশন করতে হবে সারা বাংলাদেশে। আমাদের প্রায় 30টি সার্ভিস স্টেশন আছে। আমরা যখন আরও বড় দেশের সাথে কম্পিট করব এই প্রোডাক্ট নিয়ে, হয়তো একদিন চিন্তা করি যে মার্সিডিজ বেঞ্জ যে প্রোডাক্ট বানায় আমিও সেই মানের প্রোডাক্ট বানাবো, বা ভারতের অনেক ভালো ব্র্যান্ড আছে, তখন তো আমি স্যার আটকে যেতে পারি, আমার র মেটেরিয়ালস নাই, যেহেতু আমার বেশি প্রাইসে বানাতে হবে। ওইটা নিয়ে স্যার আপনার চিন্তা ভাবনা কি? বাংলাদেশ এই জায়গায় এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে আগামীতে? কেন এটা দেখেন, আজকে জাপান বিশ্বের কোথায় চলে গেছে, ওর কিন্তু নিজস্ব কোনো কিছু নেই, র মেটেরিয়াল নেই। তো ও যদি পারে, ও চেষ্টা করে আপনার ম্যান পাওয়ার খরচ কম, আমার এখানে একটু বিরাট ফ্যাক্টর, ম্যান পাওয়ার খরচা অনেক কম লাগে। কী করে আমি কম্পিট করবো? ওদের ম্যান পাওয়ার অনেক এক্সপেন্সিভ। আমরা যেটা পাই ধরেন পার ডে 1000 টাকা ধরলাম, বেশি 1000 টাকা, সেটা বিদেশে 5000 টাকা। তো এখানে এইভাবে করে যদি হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোককে আমরা কাজে লাগাইতে পারি সবাই মিলে, তো এই জন্য একটা প্রাইসে একটা আমরা বেনিফিট পাই। এবং আমাদের বাংলাদেশের ছেলেরাই বাস বলেন, ট্রাক বলেন, মোটরসাইকেল বলেন, সব কিছুতেই তারা এখন আল্লাহর রহমতে অনেক বেটার তারা করছে কাজ। স্যার, এই যে রয়্যাল এনফিল্ডের গল্প আপনার কাছ থেকে একটু শুনবো, বাকিটা তাসকিন ভাই বলবেন। আমাদের পার ক্যাপিটা ইনকাম এখনও $2500 বা $3000 নিচে, তো 5 লাখ টাকার একটা বাইক বাংলাদেশের মানুষ কিনবে, এটা কিভাবে চিন্তা করলেন আপনারা? আচ্ছা, রয়্যাল এনফিল্ড ইটস জাস্ট নট এ মোটরসাইকেল। এটার নাম, এই নামটারই একটা আপনার আভিজাত্য আছে। রয়্যাল এনফিল্ড অরিজিনালিটি হচ্ছে ব্রিটিশ। ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল দিয়ে এই হেলিকপ্টার থেকে বন্ধু লোক নামতো মেশিন নিয়ে যুদ্ধ করার জন্য। 1 2 নম্বর হচ্ছে এটার যে একটা লংজিভিটি, আপনি পুরো স্টিলের তৈরি, কোনো প্লাস্টিক নাই। কিন্তু আমি একটা আমার টিভিতে বলেছিলাম যে বাবা কিনলে তার নাতিও চালাতে পারবে। তাসকিন ভাই, আমরা যতদূর জানি যে এই মোটর বা অটোমোবাইলের প্রতি আপনার একটা ভালোবাসা জন্মে গেছে, এখন আপনি এটা ছাড়া হয়তো চিন্তা করতে পারেন না। এটা কি বাবার কাছ থেকে পাওয়া, নাকি এইটার প্রতি কাজ করতে করতেই ফ্যাসিনেশনটা তৈরি হয়ে গেল? এটা আমার 26তম বছর ব্যবসায়। তো প্রথম 3 বছরে আমাকে একটা টেবিলও দেওয়া হয়নি, চেয়ারও দেওয়া হয়নি যখন আমরা বিআরটিসি ভবনের বসতাম। তো আমার তখন থেকে একটা ন্যাক ছিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। আমি 64টা জেলায় আমার ঘোরা আছে যে ট্রান্সপোর্ট সেক্টরটাকে কিভাবে আমরা বড় করতে পারি। এরকমও অনেক সন্ধ্যা গেছে, রাত গেছে, আমি বেডফোর্ড ট্রাকের নিচে বসে বসে ড্রাইভারদের সাথে কথা বলতাম। এটা মানে গর্ব করব বলি, আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম 99 সালে। তো ওনারা আমাকে বলছে যে তুমি অশোকা লেল্যান্ড বেচতে আসছো, টিপু সাহেবের ছেলে না হলে তোমাকে মানে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে যাও, না তো তোমাকে বেঁধে রাখতাম। আর আজকে ওই জায়গাটা 96% গাড়ি হলো অশোক ল্যান্ড গাড়ি। সো ইটস মানুষের পারসেপশন, একটা নিজের ইচ্ছা, অশোক ল্যান্ডের সাপোর্ট, একটা গুড প্রোডাক্ট। আর আমি একটু বলতে চাই, রয়্যাল এনফিল্ড যখন বললেন 5 লাখ বললেন না, এটা শুরু হয় 3 লাখ 3.5 লাখ থেকে। আর এটাকে লাইফস্টাইল বলা হয় কেন, এটা কিন্তু আপনি যে বললেন আমাদের পার ক্যাপিটা ইনকামের সাথে, আমাদের বাংলাদেশে তো 30 লাখ টাকার গাড়িও আছে, 3 কোটি টাকাও গাড়ি আছে। সো 3 কোটি টাকার গাড়িটা তো সবার জন্য না। সো এটাকেও বলা হয় যে আজকে যদি আমাদের কম্পিটিশনে যারা কমিউটার বাইক চালায় 100-150 সিসি, ওটার মতো কিন্তু বিক্রি হবে, এটা আমাদের এক্সপেকটেশন না, ওটার 4 ভাগের 1 ভাগ হবে। সো এটা মোর শখের বাইক। তো শখ কি শুধু যারা গাড়ি চালায় সে প্রাডো 3 কোটি টাকা দিয়ে কিনবে, তার শখ থাকতে পারে। তো একটা মফস্বল লোকেরও, যারা একটা মধ্যবিত্ত পরিবারেও তো শখ থাকতে পারে। আপনার আব্বার কোন পরামর্শ, কোন গুণ আপনাকে বেশি অনুপ্রাণিত করে? উনি এখনও আমাদের 3 ভাইয়ের থেকে সবচেয়ে আগে অফিসের জন্য বেরিয়ে যায়। সো ওনাকে আমরা আটকে রাখতে পারি না। সো এই জিনিসটা সবসময় আমরা 3 ভাই যে কোনো সময় বলি যে এখনও বাবা ছাড়া আমাদের স্থান 3 ভাইয়ের কোথাও হয়তো বা নাই। যে কোনো সময় সবসময় যেটা দেখেছি আমরা, কোনো সময় তো ধরেন কোনোভাবে গভর্নমেন্টের অত বিজনেস করি না, সব প্রাইভেট সেক্টর, ফুডের আর গাড়ি ঘোড়া নিয়ে করেছি। যেখানে গিয়েছি মানে ক্লাব যে বলেন, সোশ্যাল ক্লাব বলেন বা মন্ত্রণালয়ে গেলে সবসময় সম্মানের চোখে দেখেছে। সো ওইটাও আবার আমাদেরকে মনে করে যে এই সম্মানটা কিন্তু 1-2 দিনে আসে না। আমরা আরও একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরতে চাই। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজন দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন প্রজন্ম দেখছেন। অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আছেন, ইফাদ গ্রুপের মাননীয় চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং তার সন্তান তাসকিন আহমেদ, তিনি ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট, আমাদের আজকের অতিথি। স্যার আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি এই যে আপনার ছেলেদের উপরে ব্যবসার ভার ছেড়ে দিয়ে কতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন? যতদিন বেঁচে আছি আই থিঙ্ক 100% নিশ্চিন্ত হব না, চিন্তা একটু থেকেই যাবে। এর থেকে আরও ভালো করুক। ভালো মাশাআল্লাহ তারা করছে, যার যে সেক্টরে করছে। তবে আমার ডিমান্ড হচ্ছে আরও ভালো করতে হবে। হ্যাঁ, এটাতে হবে না। এটা শুধু টাকার জন্য না, মানে এক্সপেরিয়েন্স, এতে কাজ করে যত জনগণের মানে কর্মসংস্থান যদি বাড়ে। তাহলে ধরেন আমরা 3 জন মিলে কত খাই আমরা, কিন্তু আমাদের 5-6 জন লোক আছে। আল্লাহর রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, তো আমরা চাই যে আমরা এমনভাবে যেন আল্লাহ ব্যবসা দাও আমাদেরকে, যে যাদের রিজিক দিয়েছে আমাদের সাথে, তাদের সাথে যেন খায় পরে বাঁচতে পারি। আমার আব্বা বলে গেছিলেন আমাকে, জীবনে কেউ সজ্ঞান ঠকাবে না। গড উইল চিট ইউ সানডে ইন সাচ এ ওয়ে ইউ উইল নট বি এবল টু স্ট্যান্ড আপ প্রপারলি। এবং এটা এখানে ঢুকে আছে। কোনো দিন কেউকে ঠকায় না আল্লাহর রহমতে। কেউ বলতে পারবে না যে আমি আমার ছেলে থেকে বলে গেছি, আমি বাপ হিসেবে মারা গেলে সন্তানদের বলতে হয় যে আমার বাবার কাছে কেউ কিছু পেলে আমার কাছে আসবেন। আমি ওদেরকে ফ্রি করে দিয়ে গেছি যে না, আমার কাছে কেউ পায় না, আমি পাই না পাই অন্য কথা, তোমাদের এটা বলতে হবে না। আল্লাহ তাআলা হয়তো আছেন, দেখছেন ছবি। স্যার, এই 40 বছরে আপনি যে লক্ষ্যে ব্যবসা শুরু করেছিলেন, কতটুকু অর্জন করতে পেরেছেন বলে মনে হয়? আমি বলবো সকল আলহামদুলিল্লাহ, ঠিক যতটুকু আশা করেছি অতটুকু পাই নাই, তবে খুব একটা কমও পাই নাই, অনেক দূর গেছি আমি। বিকজ আমরা যে ডিসিশন নিয়েছিলাম এক লাইনে থাকবো না। দেখেন, আমরা শুরু করেছি বাস ট্রাক দিয়ে, আমরা গেছি FMCGতে গেছি, আমরা চলে গেছি। আপনি একটা কিছু করবেন, ওটা হয়তো ফেলও করতে পারে, বাট আপনার সিনসিয়ারিটি ছিল কি না, অনেস্টি ছিল কি না, মানুষের ঠকাবার প্রবণতা ছিল কি না, এগুলা কনসিডার করতে হয়। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি। তাসকিন ভাই, ইফাদ গ্রুপ ভবিষ্যতে কোথায় যেতে চায়? বাবা যেটা বললেন যে আমরা একটা হলো অটোমোবাইল সেক্টরের মধ্যে রেলেভেন্ট যেই সেক্টরে ডাইভার্সিফাই করা যায় করেছি। সাথে আর আমাদের FMCG আমাদের ইচ্ছা আছে। আমরা এর মধ্যে অ্যাকচুয়ালি জাস্ট কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ান কোম্পানির সাথে আমরা FMCGতে জয়েন্ট ভেঞ্চার করেছি। তো আমাদের নেক্সট ইচ্ছাটা, অলরেডি আমাদের ইফাদের প্রোডাক্ট প্রায় 42টা দেশে এক্সপোর্ট হয়। এটাকে আরও ত্বরান্বিত করা, আরও দেশ বিদেশে, কারণ আমাদের বাংলাদেশে প্রায় অফিসিয়ালি 1 কোটির উপরে লোক বাইরে নন রেসিডেন্ট বাংলাদেশি হিসেবে এথনিক পপুলেশন আছে। এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাওয়া, আমরা অ্যাটলিস্ট 40 তো পৌঁছেছি, এটা কীভাবে 60-70টা দেশে আমি আরও এক্সপান্ড করতে পারি, এটার আমাদের একটা মানে আমরা খুব স্ট্রংলি কাজ করছি। বাবার সময়ের যে চ্যালেঞ্জগুলো ছিল এবং আপনার সময়ের চ্যালেঞ্জ, একটা তো কোয়ালিটির পার্থক্য আছে। এইটা উতরে যাওয়াটা সহজ না কঠিন মনে হচ্ছে? সত্যি কথা বলতে, যেটা বলেন ফার্স্ট জেনারেশন, ওই জেনারেশন আর এই জেনারেশনের মধ্যে কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগে একভাবে হতো, এখন কমপ্লিটলি অন্যভাবে হয়। যে আগে আমরা মনে করতাম বাবার সাথে, বাট এই প্রতিবন্ধকতাটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট জেনারেশন থেকে আসে। তো বাবার ক্যাপাসিটিতে উনি যেভাবে বুঝে ছেড়ে দিয়েছেন, তো বলে যে আগের দিনের মিটিং হতো সবাই এক রুমে বসে, আর এখন তো কেউ আছে চিটাগংয়ে, কেউ আছে উত্তরবঙ্গে, কেউ আছে হয়তো বা বিদেশে, মানে অনলাইনে আপনারা মিটিং করে ফেলতে পারছেন, যেটা কিন্তু দরকার হচ্ছে না। যেমন আগে যেমন চেক সাইন করতে হতো, এখন তো ডিজিটালি সাইন হয়ে যায়। সো এই ট্রান্সফরমেশনটাই কিন্তু মূল মানুষের বিজনেসের আউটলুকটা চেঞ্জ করে ফেলছে। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল দ্যাট অফকোর্স উই ডোন্ট এক্সপেক্ট উনি মানে এই লেভেলে যে ট্রান্সফরমেশন, এখন আমরাও AI বেসড যেসব ChatGPT, আমাদেরও বুঝতে সমস্যা হয় যে জিনিসটা কী হলো। তো উই ব্রিজিংটা আমাদের মধ্যে সবসময় একটা ভালো সিঙ্ক্রোনাইজভাবে কাজ করে, যে আমরা সামনের দিকে মানে উই গট দ্যাট ক্লিয়ারেন্স দ্যাট আমরা এখন নেক্সট লেভেলে যেটা করব। বাবা নিজে কাজ করতেন, আমরা দেখেছি সকাল 6টার সময় বাসা থেকে বেরিয়ে গেছেন, রাত 2টার সময় বাসায় এসছেন, আবার পরের দিন সকাল 7টার সময় বেরিয়ে গেছেন। কিন্তু এখন কিন্তু আমরা আরও ডিজিটালি অনেক কিছু করতে পারি, যেটা ফিজিক্যালি হয়তো বা প্রেজেন্ট থাকতে হয় না, মানে ডুইং বিজনেস স্মার্টলি। সো এই হলো ডিফারেন্সটা। রাইট। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, নতুন প্রজন্মের প্রতি আপনার যদি 1-2 পরামর্শ থাকে? সবসময় চিন্তা রাখতে হবে যে আমরা তো একসময় চলে যাব, তারা যারা আসবে, তাদের পরে যারা আসবে ওদের কথা ভাবতে হবে, এবং তাদের জন্য রাস্তা বানায় দিতে হবে। ওই রাস্তা ফলো করার জন্য তারাও উপরে উঠতে পারে।
এবং ওরা যত বেশি উপরে উঠবে তত আমাদের স্যাটিসফ্যাকশন হবে যে না আমাদের নেক্সট জেনারেশন ইজ কামিং আপ। একটা জিনিস সবচেয়ে সততা থাকতে হবে, তারপরে থাকতে হবে সেকেন্ড যেটা তার ইচ্ছা শক্তি থাকতে হবে, আই উইল ডু ইট, আমার করতেই হবে। এবং কর্মটা হইতে হবে, শুয়ে থাকলে চলবে না, খালি ফ্রি শুয়ে থাকলে চলবে না। একটার পর একটা যেন সে করতে পারে অনেস্টলি এবং সিনসিয়ারলি। এই দুটা অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি থাকলে আল্লাহ সেড দ্যাট ইউ ট্রাই, আই উইল হেল্প ইউ। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময়ের কিছুটা আমাদেরকে দিয়েছেন। আজকের আয়োজন এখানে শেষ করছি, দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আমাদের ঈদের এই বিশেষ আয়োজন। ভালো থাকবেন সবাই।